ঢাকার পলিটিক্স মানে হচ্ছে দুই তিনটা নাম, একটা হচ্ছে আব্দুল সালাম, একটা হচ্ছে সাদেক হোসেন খোকা, আর একটা হচ্ছে মির্জা আব্বাস, এই তিন চারটা নাম। হ্যাঁ, অথচ ঢাকা শহরে এত লোককে নমিনেশন দেওয়া হলো, ওরা তাকে নমিনেশন দেওয়া হলো না। পলিটিশিয়ান এবং মিডিয়া মানুষের মনস্তত্ত্বকে গঠন করে, তাই না? এখন পলিটিশিয়ান যদি আমাদের মনস্তত্ত্ব গঠন করতে না পারে, তো এটা পলিটিশিয়ানের ব্যর্থতা, আমার তো ব্যর্থতা না। তাদেরকে দেখাইতে হবে, অ্যারো চিহ্ন দেখাইতে হবে যে এদিকে যাও, তারপরে না আমি এদিকে যাব। আমার সামনে তো কোনো অ্যারো চিহ্নই নাই। আমি একটু ইন্টারফেয়ার অ্যাড করি। পলিটিশিয়ান যখন ক্ষমতায় যায় তখন সবাইকে সতর্ক থাকতে হয়, আমি কি লিখবো না লিখবো, কিভাবে লিখবো। আমাকে আমার সামনে কোনো অ্যারো চিহ্ন নাই, তা আমি কোন দিকে যাব? পলিটিশিয়ানদের দেখাইতে হবে যে দিস ইজ দ্য অ্যারো চিহ্ন, তোমরা এদিকে যাও। তা পলিটিশিয়ানরা আমাদের মনোকাঠামো তৈরি করতে পারছে, আমি কিভাবে আমার দায়িত্ব পালন করব? আমি তো জানিই না আমার দায়িত্ব কী, তাই না? পলিটিশিয়ানরা হচ্ছে সমাজের সবচেয়ে অগ্রবর্তী শ্রেণী। তারা সোসাইটির কোর্স অফ ইভেন্টকে ইনফ্লুয়েন্স করে, সোশ্যাল ডিনামিক্সকে ইনফ্লুয়েন্স করে। তারা যদি আমাদেরকে গাইড করতে না পারে, তাহলে তো এটা আমাদের ব্যর্থতা না। দেখেন পলিটিশিয়ানরা কীরকম, দেখেন আমার বন্ধু দিয়ে আমি ইয়ে করি। আমার বন্ধু, আমরা 70 দশকে ঢাকা শহরে রাজনীতি করছি, ঠিক আছে? সে ঢাকা শহরের ছাত্রলীগের মেইন রাজনীতিটা সে করছে। এরপরে ঢাকা শহরের সমস্ত রাজনীতি বিএনপির আমলে, সব আমলেই ঢাকার পলিটিক্স মানে হচ্ছে দুই তিনটা নাম, একটা হচ্ছে আব্দুল সালাম, একটা হচ্ছে সাদেক হোসেন খোকা, আর একটা হচ্ছে মির্জা আব্বাস, এই তিন চারটা নাম। হ্যাঁ, অথচ ঢাকা শহরে এত লোককে নমিনেশন দেওয়া হলো, ওরা তাকে নমিনেশন দেওয়া হলো না। ইজ দিস পলিটিশিয়ান? এর নামে কি পলিটিশিয়ান? হ্যাঁ, তাকে নমিনেশন দেওয়া হলো। অথচ ঢাকা শহরের অলি গলি, অন্ধি সন্ধি, ঢাকা শহরের মানুষের সাইকোলজি সব তার নখদর পড়ে। দীর্ঘ 50 বছর সে ঢাকা শহরে রাজনীতি করছে, অন্য কোথাও রাজনীতি করে নাই। তাইলে ঢাকা শহরে এতগুলি আসন, তাকে একটা আসনও নমিনেশন দিল না। তো এই পলিটিশিয়ান মানে কি আমাদের দোষ? সবই আমাদের দোষ। 1941-এ জামাত যখন গঠন হয়, তখন থেকে আপনারা শরিয়া আইনকে বলতেছেন যে আপনাদের উদ্দেশ্য আদর্শ হচ্ছে শরিয়া আইন। ইভেন পাকিস্তান আমলে যখন আইয়ুব খান মুসলিম পারিবারিক আইন করলো, তখন আপনারা এটা মানলেন না, বিরোধিতা করলেন, কারণ এটা শরিয়া আইনের সাথে কন্ট্রাডিক্ট করে। ওটা তো একটা আধুনিক আইন ছিল। কিন্তু এই দীর্ঘদিন পরে 2012 সালে আপনারা বললেন যে শরিয়া আইন না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করব। 2012 সালে কিন্তু আই রিমেম্বার। তো এখন আর শরিয়া আইন টাইন বলেন না, এখন গণতন্ত্র এইসব বলতেছেন। তা আপনারা যদি ক্ষমতায় যান, তাহলে কি আপনারা শরিয়া আইন প্রতিষ্ঠা করবেন কিনা এটা আমি জানতে চাই। হ্যাঁ, এখন তো বলতেছেন না কিছু, ক্ষমতা যাওয়ার পর যদি বলেন যে না আমরা তো শরিয়া আইনের দল, সেইটা আমি জানতে চাই। আর 2 নম্বর আমি জানতে চাই যে 71-এ যে আপনাদের ভূমিকা, আপনারা তো মানবতা বিরোধী অপরাধ করেন না, কারণ আপনাদের তখন বয়সই হয় নাই। তো আপনারা যে আপনাদের পূর্ববর্তী জেনারেশন, তাদের লিগাসিটা বহন করছেন কিনা, নাকি আপনাদের কোনো নতুন রিয়েলাইজেশন আছে, সেইটা আমরা জানতে চাই। 71-এর ব্যাপারে আপনারা স্ট্রেট কাট বলেন যে কি আপনার স্ট্যান্ডটা কি। আমরা কিন্তু কিছুই বুঝি না। যেমন ধরেন জামাতের আমির বলে যে 47 সালের পর থেকে যদি কোনো কারো কষ্ট দিয়ে থাকি তাইলে, হ্যাঁ, এগুলি তো অ্যাম্বিগুইটি আছে, এগুলো এইটা স্পষ্ট কিছু না। স্টেট বলতে হবে যে 71-এ জামাতের ভূমিকা কী ছিল এবং সেই জন্য আপনার সরি কিনা, হ্যাঁ, সেই জন্য সরি কিনা স্টেট কার্ড বলতে হবে। এইসব প্যাঁচারও ঘোর প্যাঁচ আমরা এটা বুঝি না। একজন জামাতের ক্যান্ডিডেট বলতেছে যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম আর রাষ্ট্রধর্ম থাকবে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আবার কিসের রাষ্ট্রধর্ম? দেখেন, দেখছেন ইলেকশন স্ট্র্যাটেজিটি কি? আরেকজন বলছে না, হ্যাঁ, ওনার নাম হচ্ছে ওনার নাম হেলাল উদ্দিন। আবার একজন বলছেন, ওই যে ওনার নাম হচ্ছে, উনি একজন ব্যারিস্টার, হ্যাঁ, উনি বলছেন যে ওটা আমি দেখছি, এইটা দেখছি ফটো কার্ডে, আর একটা দেখছি লাইভে। সেটা হচ্ছে উনি বলতেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের রাষ্ট্রের মানে স্থপতি, ঠিক আছে, এটা বলছেন কিন্তু। এবং আমির সাহেব বলতেছেন যে আমরা কাউকেই বাদ দিব না, আমরা জাতীয় সরকার করবো, আমরা কাউকে। তাই না, দেখেন ইলেকশনে জেতার জন্য, হ্যাঁ, এই যে আপনি বললেন না যে হাতে তসবি এবং বলছেন না ফর্মুলা, হ্যাঁ, ইলেকশন স্ট্র্যাটেজি। তো এখন এই যে জামাত এইগুলি বলতেছে রাষ্ট্রধর্ম থাকবে না ইসলাম, তারপরে হচ্ছে যে কি বঙ্গবন্ধু হচ্ছে স্থপতি, হ্যাঁ, তারপরে আমরা কাউকে বাদ দিব না, একটা ইনক্লুসিভ সোসাইটি করবো। আমি নিজে শুনছি আমির সাহেব বলতেছেন। হ্যাঁ, তো এগুলি সব হলো ইলেকশন স্ট্র্যাটেজি, আমরা এগুলি বুঝি। এগুলি বিশ্বাসযোগ্যভাবে আমাদেরকে কনভিন্স করতে পারতেছে না নেতারা, কোনো নেতাই পারতেছে না। এই জন্য আমি সেদিন ওই যে কোন টেলিভিশনে জানি বললাম যে এই লিডারশিপ
মানে চরমভাবে ব্যর্থ হয়েছে আমাদেরকে লিড করতে। এবং আমি সেখানে বলছি যে অপরিহার্য বলতে কিছু নাই। দিস মানে মোস্ট অফ দি লিডার্স তাদেরকে রিটায়ার করা উচিত, নতুন নিউ লিডারশিপ শুড টেক ওভার। এবং এখানে একটা বলে রাখি, আমি বলছি যে অপরিহার্য বলতে কিছু নাই। ফ্রান্সের প্রেসিডেন্ট দগালের একটা কথা আছে, অল দি গ্রেভিয়ার্স আর ফুল অফ ইনডিসপেন্সিবল পারসনস। কবরস্থানগুলি সব অপরিহার্য লোকদের দ্বারা ভর্তি হয়ে আছে। অর্থাৎ অপরিহার্য, এই যে আমি আজকে ভাবতেছি অপরিহার্য না, তো আমি তো কবরে চলে যাব, তো দেশই চলবে না, অ্যানাদার অপরিহার্য উইল টেক ওভার, সে মরে যাবে আরেকজন আসবে, সেটাই তো বললাম। তাই না? তো নোবডি ইজ অপরিহার্য, কেউ অপরিহার্য না। আমি বলতেছি এই দেশকে লিড করতে এখনকার যে পলিটিক্যাল নেতৃত্ব, এইটা একেবারেই ফেল করছে।